আমি এখন আমার কথায় আসি ভাই, এইসব চিন্তা বাদ দিই। আমি আমার কথা একটা, মালিক ভাই ইনশাল্লাহ গ্রাজুয়েট হবে, আমরা পে স্কেল পাবো। পে স্কেল পেয়ে আমাদের প্রথম কাজ হবে, পরবর্তীতে আমাদের কর্মসূচি আমাদের যেটা হবে, আমরা আবার স্মারকলিপি দিব। কি জন্য দিব? মন্ত্রণালয় এবং সচিবালয়ের মতো সারা বাংলাদেশে প্রত্যেকটা ফিল্ড লেভেলের যত চাকরিজীবী আছে সবাইকে পদোন্নতিতে আনতে হবে। জীবনে একটা হলো তাকে প্রমোশন দিতে হবে। এর জন্য যা করা ইনশাল্লাহ আমরা করব শান্তিপূর্ণভাবে। আমরা কোনো আন্দোলনে যাব না। আমি বারবার বলছিলাম আপনাদের, আমরা কোনো আন্দোলন করব না, আমরা শান্তিপূর্ণভাবে পে স্কেল আনবো ইনশাল্লাহ, সেটাই করছি। আর এখনো কথা দিচ্ছি, সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা আমাদের এই দাবিটা আদায় করব। প্রত্যেকটা বিষয়ে একজন পিয়ন যাতে কমপক্ষে উচ্চমান সহকারী হইতে পারে, একজন অফিস সহায়ক যেন কমপক্ষে কম্পিউটার অপারেটর হইতে পারে, সেটার জন্য আমরা কাজ করব। যেন প্রমোশন সবার জন্য, একজন বেসরকারি, একজন কোম্পানি বেসরকারি চাকরিজীবী যারা করে তাদের 5 বছর পর প্রমোশন হয়, অথচ আমরা এক জায়গায় পড়ে থাকি কেন? এই সিস্টেম ইনশাল্লাহ আমরা কখনোই মেনে নিব না। আমরা এই সিস্টেম ইনশাল্লাহ চেঞ্জ করব। জি ওমর ফারুক ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। বলতে চাইছিলাম রাত যত গভীর হয় ততই নিখুঁত শোনা যাচ্ছে ভাই। হ্যালো ভাই। জি ভাই শুনতেছি। এবারে কি শোনা যায়? না না ঠিক আছে, ইটস ওকে, বলেন, কথা বলেন ভাই, কথা বলেন। আমি বলতেছিলাম রাত যত গভীর হয় খবর তত নিকটে আসে। আর শয়তান কিন্তু ওই খারাপ মানুষের কাছে যায় না। আমি কি লাইভ থেকে বের হয়ে আবার না ঠিক আছে, বলেন ঠিক আছে বলেন। শয়তান কিন্তু ভাই ভালো মানুষের কাছে যায় না। ইয়েস, শয়তান যায় হচ্ছে যারা ইমানদার, ভদ্র, আমি কি? হ্যাঁ আমি ডাবল শুনতেছি। আবার জয়েন করেন দুজনেই। হ্যালো মালিক ভাই, এখন কি ডাবল শোনা যায়? আমি একটু ফোনটা কেটে ঢুকবো, আমার কারেন্ট চলে গেছে তো, একটু পর ঢুকতেছে। হ্যাঁ ভাই এবার ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আগামী সপ্তাহে আমাদের হলো সচিব পর্যায়ে চূড়ান্ত সভা হবে এবং সেখান থেকে আমাদের সমস্ত কিছু চূড়ান্ত হবে। তো এই শেষ কয়টা দিন আমাদের কর্মচারীদের কাছে আমরা বারবার অনুরোধ জানাচ্ছি যে ভাই এই শেষ সময় এসে আপনারা সবাই একটু দাবিটা তুলে ধরেন। জি, যদি সচিব কমিটিতে এরকমের একটা সিদ্ধান্ত আসে যে 20,000 টাকা কাটছাট করে 16,000 করলো, তখন আপনারা কি করবেন? অথবা শতভাগ মূল বেতন একবারে দেওয়ার জায়গায় আপনাকে 60% দিয়ে দিল, তখন আপনারা কি করবেন? তাহলে এইভাবে এই জন্য আমরা বলতেছি যে আপনারা এই শেষ সময় এসে দাবিগুলি করেন, আপনারা সবাই মিলে দাবিটা তুলে ধরেন, আপনারা শেষ সময় এসে দাবিটা তুলে ধরেন। আর অল্প কয়েকটা দিন, যখন গেজেটটা হয়ে যাবে তারপর আর আপনাদেরকে আমরা কেউ বলবো না যে ভাই দাবি করেন বা এটা এগুলি করবেন না, বা আপনারা আমাদের দাবিগুলি
প্রচার করেন, শেয়ার করেন, এগুলি কিন্তু তখন আর আমরা বলবো না, তাই না? শুধু আপনাদের স্বার্থে আপনারা দাবিগুলি তুলে ধরেন। এই ব্যাপারে একটু সবাইকে মানে সবাই কথা বলেন। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের সাধারণ কর্মচারীদের অসচেতনতা আছে মূলত পে স্কেল নিয়ে, এবং ভিন্ন ধরনের চিন্তা ভাবনাও আছে। অনেকে মনে করেন যে পে স্কেল নিয়ে কথা বললে কি জানি কি হয়ে যায়। আসলে ওনারা সংবিধান সম্পর্কে বা আইন সম্পর্কে কোনো একটা বিষয়ে ধারণা কম। আর স্টাডির প্রয়োজন আছে আমাদের সকলে, কারণ অথবা অন্য যারা এই সকল বিষয়গুলো ভালো জানেন বুঝেন তাদের সাথে পরামর্শ করার বিষয়। সংবিধানের আমি সেই ধারাগুলো উল্লেখ করতে চাই না। আমাদের সংবিধানের প্রথম সংবিধানের ভাষ্য মতে আমরা কিন্তু সরকারি চাকরিজীবীর আগে প্রথম হচ্ছি দেশের নাগরিক। অতএব নাগরিক হিসাবে যে কোনো বিষয়ে যৌক্তিক হইতে হবে, সেটা যৌক্তিক এবং আইনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যে কোনো বিষয়ে সরকারের কাছে আমরা দাবি জানাইতে পারি, যে কোনো ব্যক্তি, সেটা সরকারি চাকরিজীবী হইতে হবে তা নয়, যে কোনো ব্যক্তি আইনের মধ্যে থেকে যৌক্তিকভাবে তার দাবি দেওয়া গুলো সরকারের কাছে পেশ করতে পারবে। এখন রাখা আর না রাখা, বাস্তবায়ন করা আর না করা, এটা টোটালি ডিপেন্ডস অন গভর্নমেন্ট। কিন্তু আমরা আমাদের যে যৌক্তিক দাবিটা, আমাদের যে অবস্থানটা বর্তমানে, সেটা আমরা তুলে ধরতে পারি। কিন্তু অনেকে এই বিষয়টা বুঝেন না। অনেকে মনে করেন যে পে স্কেল হইলে তো 22 লক্ষ কর্মচারী হবে, তাহলে আমি কেন এখানে এসে কথা বলবো। ইভেন কি আমি আপনাকে মানে একটা বিষয় শেয়ার করি। আমার অফিসের এক কলিগ বলতেছে, আমি যদি পে স্কেল নিয়ে আপনার ভিডিও বা পেজে কোন রকম মন্তব্য করি, মানে কথার প্রসঙ্গে অনুভব আসছে, ওনারা কোনো মন্তব্য করতেও রাজি নেই, তাহলে আমার ফ্যামিলির কাছে এটা চলে যাবে। আমি লাইক কমেন্ট শেয়ার করলে অথবা কিছু একটা করলে তাতে আমার পার্সোনালিটির উপরে একটা হ্যাম্পার আসবে। লোকজন ভাববে যে আমার স্যালারি অত্যন্ত কম, আমি খুব দুঃখে কষ্টে আছি, এটা আমার কাছে খুব রোডিল লাগবে, সমাজে আমি মুখ দেখাতে কষ্ট হবে। সেই লোক, আল্লাহর কি রহমত, আপনাকে মাহমুদুল ভাইয়ের এই কথাটা টেনে বলবো, তার আধা ঘন্টা পরে তার বাবার কাছে বলতেছে, বাবা আমি হসপিটালে যাব, আমার পাটা খুব প্রচন্ড ব্যথা করতেছে, পায়ে গোটা হয়ে গেছে, আমার জন্য 6-7 হাজার টাকা পাঠাও। আমি রেকর্ড করছি, ভিডিও করছি, ওর পারমিশন নিয়েই করছি, লাঞ্চ আওয়ার তো তার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, তো ভাই এটা কি হইলো? বলতেছে ভাই আসলে মানে এখন কান্না করে দেওয়ার অবস্থা। বলতেছে ভাই আসলে কিছু বলতে পারতেছি না, সইতে পারতেছি না। মানে বিষয়টা হইলো মেজরিটি পার্সেন্ট চিন্তা করে কি সরকারি চাকরি মানে একটা সম্মানের, সরকারি চাকরিজীবী মানে মানুষ মনে করে আমাদের অনেক কিছু, আমাদের সরকার বাসা দেয়। আসলে যে বাসা ভাড়াটা কেটে নেয় এটাও পাবলিক জানে না, মোস্ট মানে মেজরিটি পার্সেন্টে জানে না। কিন্তু এই যে তার একটা অবস্থা সোশ্যাল, তার সোশ্যালিজমের কথা সে চিন্তা করে, এই অবস্থানটা চিন্তা করে সে ডে বাই ডে দেনা হচ্ছে, হয় ব্যাংক, এনজিও, আত্মীয় স্বজন, কলিগ, মানে কাউকে সে বাদ রাখতেছে না। কারণ সে বলতে পারতেছে না তো যে আমি যে সরকারি চাকরি করি আমার এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, অথবা থাকা সত্ত্বেও আমি নিব না। কারণ সব মানুষ কিন্তু দুর্নীতিগ্রস্ত হয় না, কিছু লোক তো আল্লাহ পাক ভালো রাখেন, নাহলে তো এই দোষ চলতো না। তো সেই অনুযায়ী কিছু লোক চিন্তা করে না আমি সৎভাবে চলবো, আমার উপরে ইনকামের কোনো প্রয়োজন নেই, ওই সকল লোকদের জন্য কিন্তু কাজ। আবার কিছু কিছু প্রতিষ্ঠানে ইচ্ছা করলেও কেউ কিন্তু 2 নাম্বারি করার সুযোগ পায় না। যাই হোক, ওভারঅল হচ্ছে আমাদের কিছু কিছু কর্মচারীর চিন্তা ভাবনাটা এরকম যে আমি যদি সরকারের কাছে আমার দাবিটা তুলে ধরি, তাহলে আমার মনে হয় আমার পার্সোনাল লাইফে কোনো একটা ব্যাড ইফেক্ট আসবে। কারণ আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে খুব দুর্বল করে রাখছে। যেমন আপনি যদি এলাকায় যান, আপনি যদি সবচাইতে বেশি দানশীল হন, আপনি যদি এলাকায় বাজারে বা অন্য কোথাও জায়গায় বেশি খরচ করতে পারেন, আত্মীয় স্বজনে বাড়ি গেলে যদি আপনি ভালো মানে জিনিসপত্র নিয়ে যেতে পারেন, ফল ফলাদি, তাহলে কিন্তু আপনি রিয়েল হিরো, তাহলে আপনি প্রকৃত গভর্নমেন্ট চাকরি করেন। আর যদি আপনি না আমি সবভাবে চলতেছি, আমি তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ ঠিক আছে, আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি চেষ্টা করবো, আমি তোমাদেরকে খাওয়াবো, আমার সামর্থ্যের মধ্যে থেকে চেষ্টা করবো, তখন এটা করতে যাবে, তখন সামাজিক ভাবে একটা ব্যাড ইফেক্ট তারা ছড়াই দেয়, এবং এটা নেওয়াটা খুব দুর্বিষহ। তো যাক, অনেক সময় এটা না নিয়েও মানুষ কি করে, ধার দেনা করে। এবং আরেকটা কথা আপনাকে বলি, মানুষ যখন শহরে যারা থাকে, যাক ওইটা আর আমি বলবো না লাইভে, আপনার যেটা বলতেছিলাম, আমাদের কর্মচারীরা এই কারণে কিন্তু আমরা ডে বাই ডে দেনা হচ্ছি। এই দাবিগুলা সে কিন্তু ধুকে ধুকে মরে যাচ্ছে, কিন্তু সে তার মুখ দিয়ে দাবিগুলা বলতে পারতেছে না। ওই যে সে
তার একটাই দুর্বলতা, উইকনেস, যে সে গভর্নমেন্ট এমপ্লয়ি। ভাই এই কথাটা চিরন্তন সত্য। কারণ যে লোকটা কিছুক্ষণ আগে বললো ভাই আপনার ভিডিওতে আমি একটা লাইক করতে আমার ইজ্জতে লাগে, যে আপনি কথা বলে স্পষ্ট বলতেছেন, আমাদের কথা বলতেছেন, আমাদের দাবিগুলো, কিন্তু আপনার কথাগুলো মানে আপনার এখানে একটা লাইক কমেন্ট করতে আমার ইজ্জতে লাগে। আমার এক ভাই সরকারি চাকরি করে, কিন্তু সে ব্যাংকে ঋণে জর্জরিত, সে রাস্তা নেমে তার যৌক্তিক কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বারংবার চেষ্টা করতেছে। পুলিশের টিয়ার শেল খাচ্ছে, সাউন্ড গ্রেনেড খাচ্ছে, দরানি খাচ্ছে, মিডিয়ার সামনে কথা বলতেছে। এটা আসলেই তার জন্য লজ্জাজনক, সমাজ এবং রাষ্ট্রের জন্য লজ্জাজনক। তো ভাই আমার সেটা সহ্য হয় বিধে আমি এটা করি না। তো আমি বললাম যে লোনটা যে তুমি করতেছো, বলতেছে ভাই কি করব, প্রতি মাসে আমি বেতন পাই 15 থেকে 20,000 টাকা, বা আমার বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, আদার্স আনুষঙ্গিক কেটে 8,000, 10,000, কারো 12,000, কারো 6,000 ঢুকে, কিন্তু আমি কথা বলতে পারতেছি না। শুধু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার মা বাবা আমাকে অন্য দিক থেকে ম্যানেজ করে দিচ্ছে, আমি আমার শ্বশুর বাড়ি থেকে অন্য দিক থেকে ম্যানেজ করে আনতেছি। তার মানে হচ্ছে সে যে গভর্নমেন্ট এমপ্লয়ি, তার আত্মমর্যাদা বোধকে সে জাগ্রত রাখার জন্যই সে মুখটা ফুটে কিছু বলে না। কিন্তু আমরা দেখলাম এক পর্যায়ে এসে আপনি যখন খুব দৃঢ়তার সহিত এই কথাগুলো বলতেছিলেন, আমাদেরও ইচ্ছে আসলো যে না, আমরা আমাদের কষ্টগুলো বলি, আমার কষ্টটা আমি বলি, সাথে আমার 22 লক্ষ সরকারি কর্মচারীর কথাগুলো আমি সরকারের কাছে বার্তাটা পৌঁছে দিই। কারণ দেশের নীতি নির্ধারণী মহল যারা আছেন তারা তো সবসময় অভাব বোঝেন না। এটা আমি রাষ্ট্রের দুর্বলতা মনে করবো না, কারণ আল্লাহ পাক ওনাদেরকে ওই পর্যায়ে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ ওনাদের ওই যোগ্যতা আছে বিধায় দেশে তারা নীতি নির্ধারক হয়েছেন। আমরা সচিব মহোদয় থেকে শুরু করি নীতি নির্ধারক মহলে যারা আছেন তাদেরকে সবসময় সম্মানের চোখে দেখি, কিন্তু তারা তো দেশের এই যে আপাময় সাধারণ যে কর্মচারীরা, তাদের আসলে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস, তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার সাথে মানে যে স্যালারি, ওটার যে একটা বিরাট ইনফ্লেশন আছে, মুদ্রাস্ফীতি বিরাট ফাঁক আছে, এটা অনেকে জানেন না। কারণ ওনারা সবসময় আরামাইশে থাকেন। মাহমুদুর রহমান লিখেছেন শ্রান্তি বিনোদন ছুটি 2 বছরের পর পর এবং 2 বেসিকের মূল বেতনের সমপরিমাণের টাকা প্রদান করা হোক। এই যে দাবি ভাই আমি বলতেছি, এই দাবিগুলি আপনারা বারবার তুলে ধরেন, এগুলি আপনারা প্রচার করেন, তাহলে এগুলি সরকারের নজরে যাবে। আমাদের দাবির মধ্যে এটা আছে যে আমরা 3 বছরের শ্রান্তি বিনোদন 3 বছরের জায়গায় আমরা 2 বছরে চাই। 2 বছর, হ্যাঁ, এই দাবিটা আমাদের আছে। এখন আমাদের এই শেষ সময় এসে আমাদের দাবিগুলি হবে এটাই যে আমরা শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়ন চাই, আমাদের 15 সালের 3টা বন্ধ করা টাইম স্কেল আমরা পুনরায় ফেরত চাই, এবং আমরা 25 বছরের জায়গায় 20 বছরে ফুল পেনশন চাই। আমরা যারা পেনশন একেবারে সমর্পণ করেছেন সেটা 15 বছর পর তারা রিটার্ন পায়, আমরা সেটাকে 10 বছরে নিয়ে আসার জন্য দাবি জানাই। আমাদের পেনশন গ্র্যাচুইটি 230 টাকার জায়গায় আমরা 500 টাকা দাবি করেছি, সেটা যেন ন্যূনতম 400 টাকা নির্ধারণ হয়। তারপরে হচ্ছে আমাদের এই যে পেনশন যেটা 90% দেয়া হয় সেটা যেন 100% প্রদান করা হয়। এই দাবিগুলি, এবং আমরা চাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে কর্মচারীদের মধ্যে থেকে অস্বস্তি আসলে দূর হবে না, তারা একটা মানে শঙ্কার মধ্যে থাকে এই যে কখন কি হবে কি হবে না। যতক্ষণ পর্যন্ত যখন গেজেটটা প্রকাশ হয়ে যাবে সকলের মধ্য থেকে এই সকল অশান্তি, সকল ক্ষোভ সবকিছু নিরসন হয়ে যাবে। এই দাবিগুলি এই সময় এসে বেশি বেশি করে করা উচিত। আর আমরা অন্যান্য সংগঠনের যারা নেতা কর্মী আছে তাদেরকে আমরা বলি যে ভাই, আমরা কখনোই বলি না যে এই পে স্কেলটা শুধু আমাদের একার দাবিতে হতে যাচ্ছে, এখানে সকলের শ্রম আছে, সকলের সাধনা আছে। দীর্ঘদিন থেকেই আমরা এই বিষয়ে আন্দোলন করছি, একসাথে আমরা আন্দোলন করতেছি, আমরা একসাথে শহীদ মিনারে আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, যমুনা অভিমুখে ঘেরাও করেছি, অনেক কিছু আমরা একসাথে করেছি। হ্যাঁ, এটা বলছি যে আমরা এই সরকার আসার পর আমরা একাই মাঠে আছি, আপনারা কেউ মাঠে নেই। এখন আপনারা বলতেছেন কি যে না, আগে যে কাজ করেছেন, আগে যে দাবি করেছেন সেটার ভিত্তিতেই হচ্ছে। এই বিষয়ে ভাই আমি একটু বলতে চাই ভাই, এটা ঠিক যে অতীতের কোনো কিছুই যে কাজে লাগেনি এ কথা আমরা বলি না, অবশ্যই অতীতের জিনিসগুলো কাজে লেগেছে, কিন্তু শেষ সময় এসে যদি আপনারা কথা না বলেন, আপনারা যদি চুপ করে থাকেন, আপনারা একজনের নাম ইঙ্গিত করে আপনারা পোস্ট দেন, আর সেই পোস্টগুলোতে এসে আমাদের নাম মেনশন করে মানুষ গালি দেয়, এটা তো আমরা আশা করি না।
একজন নেতার কাছ থেকে কখনো আমরা এই জিনিসগুলি আশা করি না। আমি যদি ইঙ্গিত করে একটা পোস্ট দিই, আমি সেই ইঙ্গিতটা কাকে করছি? আমি কি ইঙ্গিতটা আশিককে বুঝাইছি নাকি ওমর ফারুককে বুঝাইছি? এটা কিন্তু মানুষ বুঝবে। এটা কিন্তু মানুষ বুঝবে যে আমরা কার কাছে আমরা এই যে আমাদের মানে ইঙ্গিতটা আমি দিয়েছি, আমরা কাকে ইঙ্গিতটা দিয়েছি সেটা আমরা মানুষ কিন্তু বোঝে। আর সবচেয়ে বড় কথা, আমরা ভুল বলি, সঠিক বলি, যা কিছু বলি, সেগুলি নিয়ে আপনারা কেন সমালোচনা? আচ্ছা ভাই, আপনাকে একটু থামাই। আপনারা করেন ভাই একটু থামাই। হ্যাঁ ভাই একটু প্রশ্ন করি আপনাকে। এই যে এমডি মহিউদ্দিন দেখতে পাচ্ছি একটা ব্যাড কমেন্ট করছে। মহিউদ্দিন ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমি এই যে মালিক ভাই কিছুক্ষণ আগে আমার প্রশ্ন করতেছে, আমি জবাব দিচ্ছি। আমরা সরকারি চাকরিজীবীরা কেন কথা বলতে পারি না, আইনের মধ্যে থেকে কিভাবে কথা বলতে হয় সেটা আপনাদেরকে শিখাচ্ছি। আসলে এটা আপনাদেরকে এতদিন বলছি যে আপনারা জানেন না। ওমর ফারুক, এই যে এমডি মহিউদ্দিনের কথা বলছো, জন্মের ঠিক নেই, এদের কথা বলে লাভ নাই। এরা এগুলি এরা হচ্ছে নর্দমার কিট, এরা হচ্ছে নর্দমার কিট। আমি কোথায় কি বলবো সেটা কি আমি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে বলবো? হু দা হেল ইউ আর, হু দা হেল ইউ আর। থাক থাক, ওর দিকে আর ফোকাস না করি। ভাই বলেন, আপনার কথা বলেন। আপনি বলেন। আমি লাইভটা শেষ করব, শেষ পর্যায়ে এসেছি। বিষয় কথা হচ্ছে, একটা জিনিস আমি সবাইকে পরিষ্কার করে বলি, যারাই দেখবেন যে বাজে মন্তব্য করে, আমাদেরকে গালি দেয়, খারাপ মন্তব্য করবে, মনে করবেন এরা ঘুষখোর, এরা পে স্কেল বিরোধী, এরা জাতির শত্রু। এরা সবচেয়ে বড় কথা হচ্ছে এরা জাতির শত্রু, এরা চায় না পে স্কেল বাস্তবায়ন। এদেরকে সবাই প্রতিহত করবে। জি জি, আমি শেষ করে দিচ্ছি ভাইয়া। যেটুকু বলতেছিলাম, এখন শেষ মুহূর্তে এসে এই যে আইনের কথাগুলো আপনাকে বললাম, শেষ মুহূর্তে এসে আমাদের সকলে, আমি আপনার মাধ্যমে 22 লক্ষ সরকারি কর্মচারীকে এদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সকলে নিজ নিজ অবস্থান থেকে পজিটিভলি, কেউ সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না, সরকারের বিরুদ্ধে যাবেন না। বারংবার বলতেছি, সরকার কিন্তু এই বিষয়ে পজিটিভ, কিন্তু আপনার দাবিটা, আপনি ওই যে 15,000 পাবেন না, 20,000 পাবেন না, 50,000 পাবেন, সেটা আপনার খিদের উপরে, কান্নার উপরে ডিপেন্ড করবে আপনাকে সরকার কতটুকু দিবে। এটা চরম ছোট্ট কথা, কারণ আপনার কতটুকু চাহিদার প্রয়োজন। আমি সচিব মহোদয়ের কথা যেটা বললাম, নীতি নির্ধারণী মহলের কথা যেটা বললাম, কারণ স্যারেরা কিন্তু ওই পর্যায়ে আছেন। এখন স্যারেরা অনেক সময় যে টাকা জিপিএফ এ রাখেন, আমাদের সেটাকে স্যালারিও হয় না। এটা চরম সত্য কথা, কারণ আল্লাহ পাক ওনাদেরকে একটা অবস্থানে নিয়েছে। কিন্তু আমরা যদি আমাদের দাবিগুলো পজিটিভলি স্যারদেরকে বুঝাতে সক্ষম হয় যে স্যার আসলে আমরা অভাবে আছি, ঋণে আছি, কষ্টে আছি, এই দাবিগুলো যদি পজিটিভলি সবাই একত্র হয়ে নিজের অবস্থান থেকে প্রচার করি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সেটি পৌঁছাবে এবং সচিব মহোদয় কমিটির নিকট সেটি পৌঁছাবে, সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করবে, তাহলে সকল আইন শৃঙ্খলা বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করবে, তাহলে সবাই সম্মিলিত মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ইনশাল্লাহ একটা ভালো কিছু গিফট করবে। কিন্তু আমি এটা বলবো না, আমরা কখনোই লাইভে বা কোনো অনলাইন অফলাইনে বলি না আপনার সরকারের বিরুদ্ধে কোনো মিথ্যাচার করেন, একটা বাজে পোস্ট দেন। আমরা সবসময় বলছি পজিটিভলি পোস্ট দেন, পজিটিভ কথা বলেন। আপনার নিজের যে কষ্টটা, এটা মা বাবার ফোনে না বলি, আত্মীয় স্বজনরা না বলি, আপনি যেহেতু সরকারের পার্ট, আপনি এদেশের একজন মূল চালিকা শক্তির অংশ, সুতরাং আপনার কথাগুলো আপনি সরকারকে বলেন, আপনার অভিভাবককে বলেন। কারণ আপনি যখন গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনার সকল রেসপন্সিবিলিটি যেমন সরকার নিচ্ছে, আপনি সরকারকে যেমন সহযোগিতা করতে বাধ্য, আপনাকে সরকার পরিপূর্ণ মুদ্রাস্ফীতি বিবেচনায় উপযুক্ত স্যালারি দিতেও বিবেচনা করবে, আপনার কাঙ্ক্ষিত চাহিদার উপরে ডিপেন্ড করে। অতএব আমি আজকেও বলতেছি, বারংবার আমার ব্যক্তিগত ভিডিওগুলোতেও বলছি, অন্যান্য জায়গায় কান্নাকাটি করার দরকার নেই। আপনারা অবস্থান থেকে, আমি বারে যদি বলি, তাহলে মালিক ভাই যদি এত নবম গ্রেডের চাকরি করি বলে, আপনাকে তো আমরা স্যার করে বলা উচিত, তারপর আমরা ভাই বলি। এই যে অনেকে আছেন 5ম গ্রেডের চাকরি করে আমাদের কাতারে আসছে, ওদিন দেখলাম সংবাদ সম্মেলনে, এই যে লোকগুলো এসে বলতেছেন, আরে আমি আর আপনি কি, আপনি সরকারি চাকরি করেই লক্ষ 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 টাকা ঋণ হয়ে যাচ্ছেন, ব্যাংক আপনাকে নোটিশ দিচ্ছে, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে, আপনার বন্ধু বান্ধব থেকে টাকা নিছেন, তারা আপনার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি দিয়েছেন, তাদের কাছে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কথা যাকে বললে সংসারটা সমাধান হবে, আপনি তাকে বলতেছেন না, আপনি তাকে না বলে চুপ করে আছেন। তাই আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, পজিটিভলি, মানে আপনার মনের যে কথাটা, আপনার যে কি পরিমাণ স্যালারি পেলে আপনার টুকরা লাঘব হবে, সেই পরিমাণ সরকারের কাছে পজিটিভলি বলুন। আশা করি সরকারের
দৃষ্টিগোচর হবেন এবং আমাদের দাবিটুকু, চুক্তির দাবিটুকু মেনে সরকার উপযুক্ত একটা প্রজ্ঞাপন দিবেন, সে আশা আছে। একই সাথে ভাই আর আপনাকে বললে অন্য একটা সংগঠনের কথা বলছেন না বলে আমি পারতেছি না, বলি। ওই দিন আমরা লাইভ করার পরে কোন একটা ব্যক্তি বিভিন্ন একটা ফোর্স দিয়েছেন যে কি ঐক্য ভেঙে ঐক্যের ডাক দিচ্ছে, এরকম একটা। আমি ওনাকে স্পষ্ট বলতে চাই, উনি এই লাইভটা দেখতেছেন, কারণ উনি হলো বিজয় বিলাই বুঝেন ভাই, কম মানে এরকম কিছু মানুষ আছে এরা খুব শয়তান, চুপ করে থাকে, এরা খুব শয়তান, বুঝছেন? আপনি যে ওই বিভিন্ন ইয়ের কথা বলছেন, আমি সেদিকে না যাই। আমার কথা হচ্ছে, উনি আজকে দেখলাম কিছু ব্যাড কমেন্ট করতেছে, পোস্ট দিচ্ছে। আরে ভাই, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনার সাথে সকলে কাজ করছে ঐক্য পরিষদের সাথে। এখন মালিক ভাই, আশিক ভাই যদি একটা সংগঠন দাঁড় করায়া ওই সংগঠনে আপনাকে আহ্বান করছে, আপনি এসে ওনাদেরকে মাথায় হাত বুলে বলতেন যে ভাই আপনারা যেটা করতেছেন আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আমি আসি আপনাদের সাথে, তাহলে তো আমরা বলতে পারতাম আপনি একদম বিবেকবান মানুষ। কিন্তু আপনি মাঝে মাঝে কি বই দেন ভাই, আমি আপনাকে বারবার বলতেছি এই সকল ফোর্স ছাড়েন, এগুলো পাগলামি সাগলামি। আর মালিক ভাইকে আরেকটা উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আপনি কখনোই মানে যে আপনার পিছনে লাগে সে সবসময় আপনার পিছনে থাকবে। আমি আপনার ছোট হয়ে বলতেছি এটা, সে কখনোই আপনার সামনে আসতে পারবে না। আপনার অবস্থান বর্তমানে, আপনি 22 লক্ষ সরকারি কর্মচারী, হয়তো কিছু কিছু সাম পার্সন আপনি হয়তো মনের জায়গা নাই, কিন্তু মেজরিটি পার্সন আপনি মনে রাখবেন 190 জন লোক আপনাকে ভালোবাসে। আপনার এই সরকার নতুন, আমাদের এই সরকার আসার পরে আপনার যে অ্যাক্টিভিটিস সেটাকে যদি অ্যাপ্রিসিয়েট করে, তাহলে আপনি রিয়েল হিরো। আপনার হিসেবে কে কি বললো, কে কথা বললো, ওরে নিয়ে কথা বলার দরকার নেই, বাইরে করার দরকার নেই। মানে উনি কি বললো, উনি উনার মতো থাক, আল্লাহর রাস্তে উনারও ওই দিন আমি হাত জোর করি এভাবে আপনার লাইভ, আজকে তো লাইভ কম দেখতেছে, ওই দিন 600-700 মানুষ একসাথে দেখছেন, ওনাকে আমি এভাবে হাত জোর করে বলছি যে ভাই আপনি 22 লক্ষ সরকারি কর্মচারী কাতারে আসেন। উনি তারপরে কিছুক্ষণ না তারপরের দিন একটা ফোন দিল, ঐক্য নাকি আমরা ভাঙতেছি। এই ধরনের একটা বাচ্চা সুলভ আচরণ, এটা আসলে একদম নেতা, তাও উনি মনে হয় সদস্য সচিব নাকি, আমি আসলে জানিও না উনি কি সেক্রেটারি না কি অন্য একটা সংগঠনের। তাহলে উনি, ঠিক আছে, আমরা ভাই আমি শেষ করি, লেট মি ফিনিশ ভাই, আমি আর 1 মিনিট 2 মিনিট সময় নিচ্ছি আপনার কাছ থেকে। এরকম একটা লোকের যদি উনি দেখতেছে আমার আপনার লাইভ দেখতেছে, দেখবেন উনি এটা নিয়ে আবার পোস্ট করবে। এরকম একটা লোক থেকে, দায়িত্বশীল লোক থেকে যদি এই ধরনের মানে কি বলে শিষ্টাচার বহির্ভূত আচরণ আশা করেন, আপনি ওনাকে নিয়ে কথা বলবেন কেন ভাই? আল্লাহ আপনার সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যথেষ্ট সম্মান দিয়েছে, একটা অবস্থানে নিয়ে গেছে। আপনি কি বলেন, আপনি সাসপেন্ড হয়েছেন, আপনি বদলি হয়েছেন, কার জন্য? আমাদের জন্য, সকলের জন্য। সুতরাং 6 ফেব্রুয়ারি কে কি করছে দেশের 1 সপ্তাহ সামনে রেখে এখন যদি আমি লাইভে বলতে চাই, ওনার বিরুদ্ধে মামলা হবে। কারণ নির্বাচনের আন্ডারে যখন দেশ চলে যায় তখন আর কিছু করা যায় না। আমরা সাধারণ কর্মচারী জানিও না যে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে 144 যারা দাঁড়িয়ে, আপনি এখন কি ঘিরাও করবেন, ওই করবেন, সেই করবেন, যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। আমাদেরকে যে সরকার এখনো সম্মানের সহিত দেশে রাখছে, এইটাও হাজার গুণে শুকরিয়া। ওনার মতো নেতাদেরকে, ওনাদের মতো নেতাদেরকে যে এখনো সরকার সুন্দর করে পালতেছে, এটা ওনাদের জন্য শুকরিয়া। এখনই আমি বলবো লাইভে 2 রাকাত নফল নামাজ পড়েন, পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আপনি আপনার কিছু নেতা কর্মী, যে মাবুদ আমরা ওই যে ভুল করছি, এই ভুলের জন্য 22 লক্ষ সরকারি কর্মচারী যে আমাদেরকে ধরে মারে নাই পাঁচা আসায়, এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং সরকার যে আমাদেরকে অ্যারেস্ট করে নাই, এটা আমাদের জন্য সৌভাগ্য। সুতরাং আমি ওনাকে আজকে শেষবারের মতো বলতেছি, ভাই আপনি মেহেরবানি করে এই কল্যাণ সমিতি বিপক্ষে যাবেন না। এই কল্যাণ সমিতির বিপক্ষে যাওয়া মানে 22 লক্ষ সরকারি কর্মচারীর বিপক্ষে যাওয়া, কারণ আপনাদের যোগ্য নেতৃত্বের যথেষ্ট পরিমাণ ঘাটতি ছিল। মেহেরবানি করে মালিক ভাই, ফারুক ভাই, আশিক ভাই, আদার্স পার্সন আপনি পিছনে লাগতে আসবেন না, কারণ আপনি আপনার মতো করে চালিয়ে যান। আপনি আপনার মতো করে কর্মচারীদেরকে ভালোবেসে কর্মচারীদের জন্য কি করবেন সেটা করেন, আল্লাহর হস্তে কোনো বিভেদ সৃষ্টি করেন না। আমি আজকে শেষবারের মতো আপনাকে 2 হাত জোড় করে বলতেছি, আপনি 22 লক্ষ সরকারি কর্মচারীদের সাথে আসেন, ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি আইসে অ্যাগেন আপনাকে পুনরায় আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি, আসেন 22 লক্ষ সরকারি কর্মচারীর পক্ষে এই জুলাই মাসটা অন্তত এসে সরকারের কাছে কাঁধে হাত রেখে সরকারের কাছে বিনীতভাবে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই 22 লক্ষ সরকারি চাকরিজীবীদেরকে আপনি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেন, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেন। এই দাবিটুকু সরকারের কাছে জানান। আমরা বিলাসিতা চাই না, আমরা বাড়ি গাড়ি চাই না, আমরা
কোন রকম স্কয়ার হসপিটালও ট্রিটমেন্ট করতে চাই না। আমরা চাই সুস্থভাবে সুন্দরভাবে মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং সমাজের মধ্যে সুস্থভাবে আত্মমর্যাদা সম্মান নিয়ে বেঁচে থাকার। সেজন্য দরকার আমাদের মানসম্মত একটা পে স্কেলের উপযুক্ত গেজেট, এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় সেই গেজেটটি এই মাসে প্রকাশ করবেন। আমরা এই অনুরোধটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখে আজকের এই লাইভ আমি শেষ করছি এবং আপনাকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিই। আগামী 8ই আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলে সম্ভবত আমাদের প্রধান অতিথি হিসেবে ভিপি নূর থাকবেন, আরো অনেক মন্ত্রী প্রতিপক্ষ নেতাকর্মী উপস্থিত থাকবেন, সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আমরা একটা আদর্শ কল্যাণ সমিতি আমরা গঠন করতে চাই। বিভিন্ন জেলা উপজেলা থেকে আমরা তরুণ এবং নতুন নেতৃত্বদেরকে মূল্যায়ন করতে চাই। আপনারা যারা নিঃস্বার্থভাবে কর্মচারীদের কল্যাণে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব। আর সকলের কাছে শেষ অনুরোধ ভাই, আর একটা সপ্তাহ আপনারা একটু সবাই দাবিটা জোরালো করেন, কারণ সচিব কমিটি যদি চূড়ান্ত একটা রিপোর্ট দিয়ে দেয় সেই রিপোর্টের উপরে সবকিছু নির্ধারণ হবে। আগামী সপ্তাহে ওনারা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিবেন এবং সরকার সেই রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটাকে অনুমোদন দেয় তাহলে তারপরেই গেজেটের জন্য কার্যক্রম শুরু হবে, হয়তো অল্প সময়ের মধ্যেই গেজেট চালু হয়ে যাবে। আমরা চাই এই গেজেটে যেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এই গেজেটের জন্য 22 লক্ষ কর্মচারী প্রতীক্ষায় আছে, এর সাথে 22 লক্ষ পরিবার আছে, 22 লক্ষ মানুষ এর সাথে জড়িত। এই গেজেটটা শুধু গেজেট না, এর প্রতিটি পাতায় পাতায় জড়িয়ে আছে 22 লাখ পরিবারের স্বপ্ন। এই গেজেটের প্রতিটি পাতায় পাতায় জড়িয়ে আছে 22 লক্ষ পরিবারের সুখ, দুঃখ, হাসি আর আনন্দ। সেই গেজেটে যাতে আমাদের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে সেটাই আমরা দাবি করছি। সবাই ভালো থাকবেন, আর সবাই যার যার জায়গা থেকে এই শেষ সময়ে এসে আপনারা দাবিটা তুলে ধরবেন, এটাই আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আমরা কথা বলি, কাজ করি। আমাদের কথার মাঝে ভুল থাকে, কথা কাজের মাঝে ভুল থাকে, বলার মাঝে যদি ভুল থাকে, আমাদের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, দয়া করে আপনারা ক্ষমা করে দিবেন নিজ গুণে, এবং নিজের দাবিটা সবাই তুলে ধরার চেষ্টা করবেন। আমাদেরকে গালি দেন, সমস্যা নাই, কিন্তু নিজের দাবিটা সাথে সাথে তুলে ধরেন। কারণ গেজেটটা যদি সেখানে আশার আলোর প্রতিফলন না ঘটে তাহলে আপনারা যারা নিম্ন গ্রেডে চাকরি করেন আপনারাই ঠকবেন, আমরা ঠকবো না। সবাই ভালো থাকবেন।